নমস্কার, এটিএন কলকাতার সমস্ত দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি সমস্যা এবং সমাধান। সমস্যা এবং সমাধান অনুষ্ঠান দেখার জন্য আপনারা সকলেই অপেক্ষা করে থাকেন, কারণ জ্যোতিষশাস্ত্রের নানা জ্ঞান আপনারা এখান থেকে পেয়ে যান, অবশ্যই গবেষক জ্যোতিষী দেবদাসের কাছ থেকে। আর ঠিক এইভাবেই বলা যায় যে আমরা মনে করি যে চাঁদ এবং সূর্য যেন একই আয়তনের, কিন্তু পৃথিবী থেকে চাঁদের যে দূরত্ব, ঠিক চাঁদের থেকে সূর্যেরও ঠিক সমদূরত্ব, প্রায় 300 এবং 400 কত আর কি, সামান্য ডিফারেন্স। যাই হোক, তা এই যে সূর্যের যে কিরণ যখন পৃথিবীর বুকে পড়ে তখন পৃথিবী আলোকোজ্জ্বল হয়ে ওঠে, ঠিক সেরকম জ্যোতিষশাস্ত্রের এই যে ভান্ডার, ঠিক চাঁদের মতো আমি এখানে তুলনা করছি, জ্যোতিষশাস্ত্রের এই যে ভান্ডার, সেই ভান্ডার থেকে গবেষণা করতে করতে শ্রী দেবদাস যেন সূর্যের মতো আকার ধারণ করে নিয়েছেন। তার যে জ্ঞান, সেই জ্ঞান যখন মানুষের ওপর বর্ষিত হয়, জ্যোতিষশাস্ত্রের এই যে জ্ঞান বা বিচার বিশ্লেষণ, তখন মানুষের জীবন হয়ে ওঠে আলোকোজ্জ্বল। তাই তো সেই গবেষক জ্যোতিষ শ্রী দেবদাস আপনাদের হৃদয়কে জয় করে নিয়েছেন এবং জ্যোতিষ জগতের এক উচ্চ শিখরে বিরাজ করছেন। শ্রী দেবদাস মানেই যেন জ্যোতিষশাস্ত্রের বিশাল ভান্ডার এবং নানা সম্মাননায় উপাধি পাওয়া। তিনি পেয়েছেন, আপনারা জানেন, বিগত দিনে রাজগণক উপাধি, ম্যান অব দ্য ইয়ার 2004, বরাহমিহির অ্যাওয়ার্ড, স্বর্ণ মুকুট পেয়েছেন। আবার এই বছর এই গত রোববার ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজার সোসাইটির যে 6th কনফারেন্স হলো, সেখানে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আপনারা সকলেই জানেন, আমি এর আগে বলেছি, ইন্টারন্যাশনাল এক্সিলেন্ট অ্যাওয়ার্ড 2005। সুতরাং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রী দেবদাস আপনাদের হৃদয়কে জয় করে নিয়েছেন তা তো নয়, পৃথিবীর বাইরেও তার নাম যে ছড়িয়ে পড়ছে। এর আগে আমি অনুষ্ঠানে বলেছিলাম যে কলকাতা থেকে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ, ভারতবর্ষ থেকে তার বাইরে শ্রী দেবদাসের নাম ছড়িয়ে পড়ছে। জ্যোতিষ জগৎ সেটাও স্বীকার করে নিয়েছেন, তাই তো তার হাতে তুলে দিয়েছেন এই অ্যাওয়ার্ডগুলো। আপনারা দেখেছেন তিনি যে সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনাদের দেখাচ্ছে, আপনারা দেখুন, তার এই জ্ঞানের জন্য বা যে সমস্ত মানুষ তার সান্নিধ্যে এসেছেন, উপকৃত হয়েছেন তার জন্য। আর যে সার্টিফিকেট তিনি পেয়েছেন ইন্টারন্যাশনাল এক্সেলেন্ট অ্যাওয়ার্ড 2005, সেটাও আপনাদের সামনে তুলে ধরছে শ্রী দেবদাসের কর্মকৃতিত্বের জন্য, তার এই বিশাল জ্ঞানের জন্য। এছাড়া একজন সমাজসেবক হিসেবে শ্রী দেবদাসের নাম যে আজ সমাজের প্রতিষ্ঠিত তা আপনারা জানেন। বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির তিনি করেছেন দুস্থ মানুষের জন্য। এছাড়া চক্ষু পরীক্ষা শিবিরের পর তিনি বিনামূল্যে দুস্থ মানুষের হাতে চশমা তুলে দিয়েছেন। তাছাড়া মাসের রথযাত্রা আছে, কন্যাদয়গ্রস্ত পিতা যখন তার কাছে আসেন সেই পিতাদের তিনি সাহায্য করেন। এছাড়া হসপিটালে যারা অসুস্থ অবস্থায় থাকেন দুস্থ মানুষ, তাদের পাশে গিয়ে দাঁড়ান। এই সমস্ত কর্মকাণ্ড তাকে যেন এক কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে আপনাদের সামনে তুলে ধরেছে। তাই তো আপনারা অপেক্ষা করে থাকেন 22479479 এই নম্বরে কথা বলার জন্য। আছি আমি অজয় ভদ্র, আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব শ্রী দেবদাস। আপনাদের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে শ্রী দেবদাসবাবু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যে আপনি আবার আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে উপস্থিত হয়েছেন আপনার সমুদ্র ভান্ডার নিয়ে জ্যোতিষশাস্ত্রের, তার জন্য। অজয়, তোমাকে এবং তার সাথে সাথে স্টুডিও কর্তৃপক্ষকে এবং এত রাতে অক্লান্ত পরিশ্রম করে এই ক্যামেরার পিছনে থেকে যে সমস্ত টেকনিশিয়ান ভক্তরা এই অনুষ্ঠানকে লক্ষ লক্ষ দর্শকের কাছে পৌঁছে দিচ্ছ, সেই সমস্ত টেকনিশিয়ান ভক্তদের এবং সর্বোপরি তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়া এটিএন কলকাতায় সমস্যা এবং সমাধান অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময়ী শ্রী শ্রী তারা মায়ের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠান শুরু করছি সমস্যা এবং সমাধান। অনেক দর্শকের অনুরোধ এসে যে যারা দেখতে পারেনি, তিনি দুস্থ মানুষের জন্য চক্ষু পরীক্ষা শিবির খুলেছিলেন, আপনাদের সামনে বারবার তুলে ধরেছি। আবার চশমা যে প্রদান করেছেন তিনি দুস্থ মানুষদের, তাও আপনাদের সামনে তুলে ধরেছি। সমাজের প্রতি শ্রী দেবদাসের এই দায়বদ্ধতা থেকে বলাই যেতে পারে যে ভাষা জানাবার নেই তো ভাষা, সমাজ সেবাই শ্রী দেবদাসের আশা। তাই তো সমাজের প্রতি তার এই যে দায়বদ্ধতার কর্মকাণ্ড তিনি করে চলেছেন, ভবিষ্যতে করবেন আমরা জানি। যাই হোক, আমরা আলোচনায় ফিরে আসি। আপনি আলোচনা করছিলেন নক্ষত্র এবং রুদ্রাক্ষ নিয়ে, সেটাকে এগিয়ে নিয়ে যাবেন। তাহলে আমি তোমাদের কাছে উপস্থাপন করে আসছিলাম আমাদের বৈদিক ট্রেডিশন তথা জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় সম্পর্কে এবং আলোচনা করতে করতে আমি প্রবেশ করেছিলাম নক্ষত্র
এই সাবজেক্টটিতে, এবং তারও ভিতরে আমি আলোচনা করছিলাম যে রুদ্রাক্ষ সম্পর্কে, যে প্রাকৃতিক সম্পদ রুদ্রাক্ষ আমাদের জীবনে কি সুফল প্রদান করে থাকে। কিন্তু বৈদিক ট্রেডিশন সম্পর্কে আলোচনার ক্ষেত্রেই তোমাদের মনে কিছু দ্বিধা বা কিছু দ্বন্দ্ব উপনীত হয়ে থাকে যে দেবদাস বাবু, আমরা কি জন্য জানবো বৈদিক ট্রেডিশনকে? উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও এই সমাজের এই শহরে শিক্ষিত ব্যক্তি হয়ে আমরা কেন বৈদিক ট্রেডিশন সম্পর্কে জানবো? আমরা কেন বৈদিক ট্রেডিশনকে অনুসরণ করব? এই তো কয়েকদিন আগে আপনাদের ওই বাউল নামক সঙ্গীতে শুনছিলাম যে বলছিল যে মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। হ্যাঁ, দেহ যে পুড়ে ছাই হবে সে কথা তো আমরা মানতে পারি, কিন্তু দেহ মাটির দেহ সে কথা কি করে মানব? কি যুক্তি আছে আপনাদের এই দেহকে মাটির দেহ বলবার পিছনে? সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মধ্যযুগীয় বর্বরতা আপনাদের বৈদিক ট্র্যাডিশন, যেখানে মূর্খের মতো বলা হয়েছে যে মাটির দেহ। আমরা জানব যে সত্যি কি আমাদের দেহ মাটি দিয়ে তৈরি, নাকি আমাদের শাস্ত্রকারগণ তা ভুল বলেছেন। যদি আমাদের শাস্ত্রকারগণ বিন্দু মাত্র ভুল বলে থাকেন তাহলে অবশ্যভাবে শিক্ষিত মানুষ হিসেবে আমরা ছুঁড়ে ফেলে দেব বৈদিক ট্র্যাডিশনকে। আর যদি দেখি যে তার মধ্যে সত্য লুকিয়ে আছে তাহলে অবশ্যরূপে আমরা তাকে গ্রহণ করব এবং এই বৈদিক ট্র্যাডিশনকে আমরা মানব কল্যাণে তাকে নিয়োজিত করব। আমাদের শরীরকে বিশ্লেষণ করে যে উপাদানগুলি পাওয়া যায় তা তো তোমরা জানোই, যে ক্ষিতি অপ তেজ মরুত বম, পৃথ্বী জল আকাশ বায়ু অগ্নি। আর আমরা যদি আরো সরল ভাবে বলি তো আমরা আমাদের শরীরকে বিশ্লেষণ করে কি পাই? আমরা পেয়ে থাকি যে ক্যালসিয়াম, আমরা পেয়ে থাকি ম্যাগনেসিয়াম। এই সবই হলো মাটির উপাদান। ডাক্তারবাবু বলেছেন যে ক্যালসিয়াম ঘটিত সমস্যার জন্য তার বনে বা তার হাড় সংক্রান্ত এই সমস্যা দেখা দিয়েছে। তাহলে এই সবই হলো মাটির উপাদান, যা মাটিকে বিশ্লেষণ করলেও পাওয়া যায়। এবং আমাদের এই শরীর মৃত্যুর পরে সেই মাটিতেই বিলীন হয়ে থাকে। আমাদের শরীরকে বিশ্লেষণ করে এমন কোন উপাদান পাওয়া যায় না যা মাটির মধ্যে পাওয়া যায় না বা যা মাটিতে নেই। তাহলে বুঝতে পারলে যে আমাদের শাস্ত্রকারগণ হাজার হাজার বছর আগে থেকে জানতেন যে আমাদের সম্পূর্ণ শরীর মাটির উপাদান দিয়েই তৈরি, যা আমরা খাদ্যের মাধ্যমে গ্রহণ করে থাকি। এবং আমাদের শরীর বিলীন হয়ে যাবার পরে তা সেই পুনরায় মাটিতেই রূপান্তরিত হয়। তাই আমরা আবার দেখছি বিশ্লেষণধর্মী মনের মানুষ হিসেবে যে আমাদের বৈদিক ট্র্যাডিশন অক্ষরে অক্ষরে সত্য। আমরা আজ একবিংশ শতাব্দীতে এসেও আমাদের শাস্ত্রকারগণের একটি শব্দকেও আমরা কিন্তু ভুল বলে প্রমাণিত করতে পারছি না বা আমরা তাকে কেটে দিতে পারছি না। আর যেহেতু সত্যের উপর দাঁড়িয়ে আছে এই বৈদিক ট্র্যাডিশন, তাই আমরা অবশ্যভাবে জানবো যে আর কি কি সত্য, আর কি কি উপহার দিয়ে গিয়েছেন আমাদের শাস্ত্রকারগণ। আর সেই সমস্ত উপহারের মধ্যে এক অন্যতম উপহার হলো আমাদের প্রাকৃতিক সম্পদ রুদ্রাক্ষ, যা সম্পর্কে আমাদের শাস্ত্রকারগণ আমাদের অবহিত করেছেন। আমাদের আলোচনা চলছিল যে শিক্ষা ক্ষেত্রে রুদ্রাক্ষর অবদান। ভক্তগণ, অবশ্যভাবে তোমরা মিলিয়ে দেখবে যে তোমাদের জন্মকুণ্ডলী। আমি আলোচনা শুরু করছি যে কি সুফল আমাদের প্রদান করে থাকে এই চারমুখী রুদ্রাক্ষ শিক্ষা ক্ষেত্রে। এর আগের দিন আমি তোমাদেরকে বলছিলাম যে শিক্ষা ক্ষেত্রে এই চারমুখী রুদ্রাক্ষর বিভিন্ন গুণাগুণের কথা, এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে 4 নম্বর ঘর থেকে বিচার করতে হয় একাডেমিক এন্ড নন একাডেমিক কোয়ালিফিকেশন।
এবং হচ্ছে 5 নম্বর ঘরটি হলো খনি। যারা তোমরা এর আগের দিনে অনুষ্ঠান দেখোনি সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো না, আমি আলোচনা শুরু করছি, অবশ্যভাবেই তোমরা তা বুঝতে পারবে। তাহলে আমি এখানে লগ্ন ধরে নিলাম যে আমাদের লগ্ন হলো এই বৃশ্চিক, এবং এখান থেকে 1 2 3 4 এই হলো 4 নম্বর ঘর। এখান থেকে বিচার করতে হয় একাডেমিক এন্ড নন একাডেমিক কোয়ালিফিকেশন। আর এই ঘরটাকে বলা হয়েছে খনি। দেবদাস বাবু, মানব জীবনে খনি কি ধরনের কথা আপনি বলছেন? কেন এই ঘরটিকে খনি বলা হয়েছে আমরা তাও জানবো। লগ্ন থেকে 1 2 3 4 5 পুরুষ বা নারী উভয়ের ক্ষেত্রে 5 নম্বর ঘর থেকে বিচার করতে হয় প্রতিভা। যে প্রতিভা কোন ব্যক্তির মধ্যে সুপ্ত অবস্থায় লুকিয়ে থাকে। আর আমাদের ভূগর্ভে খনিগুলো সুপ্ত অবস্থায় লুকিয়ে থাকে, তাকে অন্বেষণ করতে হয়। আমাদের ভূবিজ্ঞানীরা সর্বদা তারা অনুসন্ধান করে চলেছেন। এখানে কয়লা স্তর ফুরিয়ে এসেছে, আবার কোথায় কয়লা পাওয়া যাবে। এখানে অভ্রের স্তর ফুরিয়ে এসেছে, আবার কোথায় অভ্র পাওয়া যাবে। এখানে খনিজ তৈল বা পেট্রোলের স্তর ফুরিয়ে এসেছে, আবার কোথায় পেট্রোল পাওয়া যাবে। এই সর্বদা অন্বেষণ তারা করে বেড়াচ্ছেন। কিন্তু আমাদের ভূগর্ভের মধ্যে স্বর্ণ বা পেট্রোল বা কয়লা বা তামা ইত্যাদি লুকিয়ে থাকলে কিন্তু আমরা তাকে ব্যবহার করতে পারছি না, যত সময় না পর্যন্ত আমরা তার সন্ধান পাচ্ছি এবং তাকে আমরা ভূগর্ভ থেকে ওপরে তুলে নিয়ে আসছি। তাহলে তুমি বা তোমার সন্তানের মধ্যে কিন্তু শুধুমাত্র প্রতিভা থাকলেই হবে না, তাকে অন্বেষণ করতে হবে এবং তাকে তোমার মধ্য থেকে জাগরিত করে তা একাডেমিক কোয়ালিফিকেশনে রূপান্তরিত করতে হবে। যেমন আকরিক লৌহ থেকে তৈরি হয়ে থাকে ইস্পাত, আর সেই ইস্পাত আমাদের মানব জীবনে সরাসরি কাজে লাগে। ঠিক সেই রকম যে গুণ বা প্রতিভা তোমার মধ্যে লুকিয়ে আছে, বা যে গুণ বা প্রতিভা তোমার ছেলে বা মেয়ের মধ্যে লুকিয়ে আছে, তা হলো একটি খনি, সুপ্ত অবস্থায় লুকিয়ে আছে। তাকে অন্বেষণ করতে হবে, তাকে খুঁজতে হবে এবং তাকে উত্থিত করে তাকে একাডেমিক কোয়ালিফিকেশনে রূপদান করতে হবে। আর এই একাডেমিক কোয়ালিফিকেশনে রূপদান করতে হয় সর্বদা 4 নম্বর ঘরের বিচারে। যার 4 নম্বর ঘর যত বেশি শক্তিশালী হবে সে তত বেশি একাডেমিক আর নন একাডেমিক কোয়ালিফিকেশনের মালিক হতে পারবে। কিন্তু ভক্তগণ, আমাদের মধ্যে অনেক গুণ বা প্রতিভা সুপ্ত অবস্থাতেই ঝরে যায়। তুমি জানো যে তোমার মেয়ে খুব ভালো গাইতে পারে বা খুব ভালো অ্যাক্টিং করতে পারে বা ডান্স ড্রামা ইত্যাদি সে জানে, কিন্তু তুমি কিছুতেই তাকে একাডেমিক কোয়ালিফিকেশনে রূপদান করতে পারছো না। তুমি জানো যে তোমার ছেলে মেডিকেল লাইনে অগ্রগতি লাভ করতে পারবে, কিন্তু বিভিন্ন প্রকার সমস্যা তাকে সেদিকে অগ্রগতি লাভ করতে দিচ্ছে না। এবং তুমি জানো যে তোমার ছেলে একজন সফল ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু বিভিন্ন প্রকার প্রতিবন্ধকতা তাকে বেঁধে রেখে দিয়েছে। এই গুণগুলো শুধুমাত্র খনির মধ্যে লুকিয়ে থাকলে হবে না, তাকে তুলে আনতে হবে। আমাদের ভূগর্ভে লুকিয়ে থাকা যে স্বর্ণ খনির সন্ধান আমরা পাইনি, তা আমাদের কাছে স্বর্ণ নয়। আমাদের দেশে লুকিয়ে থাকা যে পেট্রোল সম্পদের সন্ধান আমরা পাইনি, সেই পেট্রোল আমাদের কাছে পেট্রোল নয়। আমরা যত সময় তার সন্ধান না পাচ্ছি তত সময় আমাদের কিন্তু পেট্রোলের জন্য অবশ্যভাবে আরব কান্ট্রির উপর ডিপেন্ড করতে হবে। আমাদের মানব জীবনে কার ভিতরে কি লুকিয়ে আছে, কার ভিতরে কত গুণ এবং প্রতিভা এবং ক্ষমতা লুকিয়ে রয়েছে, তা সর্বদা
5th হাউস থেকে বিচার করতে হয়। ভক্তগণ, যারা তোমরা এখনো পর্যন্ত নোট করনি, তোমরা তা নোট করে নেবে। তাহলে দেবদাস বাবু, আমরা বুঝে ফেললাম যে 5th হাউস হলো আমাদের মধ্যে সুপ্তভাবে লুকিয়ে থাকা গুণরাজি, আর আমাদের 4th হাউস হলো আমাদের একাডেমিক এন্ড নন একাডেমিক কোয়ালিফিকেশন, যা আমি বলা মাত্র এই মাত্র ফাইল থেকে বের করে দিতে পারি। বা আমরা একে এইভাবে কল্পনা করতে পারি যে 4th হাউস হলো তোমার হাতে থাকা হার্ড ক্যাশ, আর 5th হাউস হলো তোমার কাছে থাকা ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট বা কেভিপি ইত্যাদি, যার বিনিময়ে তুমি অর্থ অবশ্যভাবে লাভ করতে পারো, কিন্তু সাথে সাথে নয় বা তৎক্ষণাৎ নয়, যার জন্য তোমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। এবারে আমরা জানবো যে রুদ্রাক্ষ আমাদের এক্ষেত্রে কি সুফল প্রদান করতে পারে। ঠিক যেমন আমরা দেখি যে তৃতীয় বিশ্বের দেশগুলো তাদের খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্রে প্রথম বিশ্বের দেশগুলো সহায়তা নিয়ে থাকে বিভিন্ন প্রযুক্তির জন্য। আমরা জানবো, কিন্তু তার আগে দেখে নেব যে টেলিফোনে কে রয়েছে। শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। সমস্ত শিক্ষার্থী তথা ভক্তগণ, তোমরা তৈরি থাকবে জন্মকুণ্ডলী নিয়ে। হ্যালো, নমস্কার। হ্যাঁ মা, বলো। নমস্কার। হ্যাঁ, মেয়ের ডেট অফ বার্থ? আচ্ছা, কোথায় জন্ম? কলকাতায়। কলকাতা। কি জানতে চাইছেন? আমি ওর শরীরটা আর শিক্ষাটা, যদিও এখনো খুব ছোট, তাহলে মানে কোন লাইনে গেলে বা পড়াশোনাটা কিরকম হবে সেটা, আর শরীরটা। আর আরেকটা প্রশ্ন আমি করব, সেটা হচ্ছে ওর লগ্নটা নিয়ে একটুখানি দুরকম আমি দু জায়গায় পেয়েছিলাম আর কি, আমি আগে যেখানে দেখিয়েছিলাম। মা, আমি যেটা বলছি তুমি আগে সে প্রশ্নটা উত্তর দাও যে 19 ফেব্রুয়ারি 1994 অর্থাৎ হচ্ছে শুক্রবার দিন রাত্রিবেলা কি 12টার পরে ওর জন্ম। হ্যাঁ হ্যাঁ, তার মানে ওর হচ্ছে তোমার বৃষ রাশি এবং হচ্ছে ধনু লগ্ন। আচ্ছা। এবং এখানে তুমি যখন বলছো যে লগ্ন নিয়ে তুমি বেশ কিছুটা কনফিউশনে রয়েছো, লগ্নের এখানে ডিগ্রি হলো 0 ডিগ্রি 22 মিনিট 3 সেকেন্ড। ইতিপূর্বে কেউ কেউ হয়তো ওর বৃশ্চিক লগ্ন ক্যালকুলেশন করেছে, কি তাই তো? তাহলে মা, তোমার মূল প্রশ্ন হচ্ছে যে ওর শিক্ষা জীবন সম্পর্কে আর স্বাস্থ্যটা এবং স্বাস্থ্য। মা, তুমি তো নিশ্চয়ই জানো যে শনি, বুধ, শুক্র, শনি, হ্যালো, তুমি নিশ্চয়ই জানো যে শনি, বুধ, শুক্র এবং হচ্ছে রবি ওর জন্মকুণ্ডলীতে একসাথে আছে, এবং সেইটা ওর লগ্ন থেকে 3 নম্বর ঘরে কুম্ভের ঘরে আছে। তাহলে মা, তুমি কি এই অনুষ্ঠান কি দেখো নাকি আজকেই প্রথম দেখছো? না, আমি সব সময় দেখি না, তবে মাঝে মাঝে দেখি। মাঝে মাঝে দেখো। এবং তুমি কি জানো যে শনি এবং রবি এক ঘরে থাকলে কি হয়? হ্যাঁ, সেটা তো খারাপ জানি। সুতরাং মা, ওই একটাই এখানে হচ্ছে সমস্যা রয়েছে। আমি আলোচনা শুরু করছি, তুমি সঙ্গে থাকো। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, শনি এবং রবি জন্মকুণ্ডলীতে একসাথে আছে। তুমি তোমার ভালো মতোই সে বিষয়ে জানো যে ধনু লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহই হলো শনি, আর সেই শনি আর রবি একসাথে আছে। ভক্তগণ, আমি এবারে ছকটিকে সম্পর্কে আলোচনা করব। দেখো, এর সাথে সাথে তোমাদের কিন্তু অনেকগুলো জিনিসকে জানতে হবে। আমি এত সময় ছকটিকে একে না নিয়েই আলোচনা করছিলাম। এই একে নিয়ে আলোচনা আমরা করছি, কিন্তু একজন ভালো জ্যোতিষ অনুরাগী হতে গেলে বা একজন ভালো জ্যোতিষী হতে গেলে তখন কিন্তু আর ছক আঁকার কোনো প্রয়োজনীয়তা পড়বে না। সেই সময় শুধুমাত্র মুখে মুখেই আলোচনাকে বুঝে নিতে হবে। আমি আলোচনা করব এবং আমি এখানে কি শব্দগুলোকে ব্যবহার করেছি সে সম্পর্কেও আমি তোমাদেরকে বলবো। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, আমি সেটিকে পরীক্ষামূলক শব্দ ব্যবহার করেছিলাম, হ্যাঁ, এবং আমি এখানে সেটিকে একে উপস্থাপন করছি। যেটা গ্রহ সন্নিবেশ আছে এবং তার সাথে সাথে ভক্তগণ অবশ্যভাবে তোমরা
মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। এখানে এই যে জন্মকুণ্ডলী, তার এই ঘরে কোনো গ্রহ নেই, এখানে আছে চন্দ্র কেতু, এখানে গ্রহ নেই, এখানে গ্রহ নেই, এখানে গ্রহ নেই, এখানে গ্রহ নেই, এখানে আছে বৃহস্পতি, এখানে রাহু, এখানে আছে লগ্ন, এখানে মঙ্গল, এখানে হচ্ছে বুধ, শুক্র, রবি, শনি। ভক্তগণ, আমি এক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করেছি যে ধনু লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ শনি। এতে কিন্তু তোমাদের হ্যাঁ হ্যাঁ বললে হবে না, সাথে সাথে ব্যাপারটা বুঝতে হবে যে না, ধনু লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ রবি, আর শনি রবি বীজযোগ সৃষ্টি করেছে। এটা বুঝে ফেলতে হবে, এগুলো সর্বদা কিন্তু একেবারে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে মা এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, যে লগ্ন হলো এটা, এখান থেকে 1 2 3 4 5 6 6 নম্বর ঘরে এখানে আছে চন্দ্র এবং কেতু, উল্টো দিক থেকে রাহুর দৃষ্টিতে, এটি হলো গ্রহণ যোগ। এবং এই ধনু লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ রবি, সেখানে শনির সাথে বীজ যোগে আক্রান্ত, যা শিক্ষা তথা উচ্চ শিক্ষার বিষয়ে সমস্যা প্রদান করবে। এবং রাজ্যকারক গ্রহ মানেই সার্বিক সফলতা, এবং রবি থেকে ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, যেটা তার রোগ প্রতিরোধ করার ক্ষমতার ক্ষেত্রে সমস্যা প্রদান করবে। তাহলে আমরা আলোচনা অবশ্যভাবেই করব। আমরা যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে আমরা কি দেখি যে তৃতীয় বিশ্বের দেশগুলো অনেক সময় খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্রে প্রথম বিশ্বের দেশগুলো সহায়তা নিয়ে থাকে সেই প্রযুক্তির জন্য, যে কিভাবে কম খরচে কিভাবে এই খনিজ সম্পদকে উত্তোলন করে মানবের কাজে তা লাগানো সম্ভব। ঠিক এই ক্ষেত্রে এই চারমুখী রুদ্রাক্ষ আমাদের এই শুভ ফল প্রদান করে থাকে। মানুষের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে উত্তোলন করে তাকে সমাজের সামনে প্রকাশ করে এবং একাডেমিক এবং নন একাডেমিক কোয়ালিফিকেশনে রূপান্তরিত করে এবং তাকে কর্মজীবনে কাজে লাগায়। তার বিষয়টা বুঝতে পারলে সেই কাজটা করে থাকে হচ্ছে চারমুখী রুদ্রাক্ষ। এবারে আমরা জানবো যে আর কি কি সুফল দিয়ে থাকে, এবং ভক্তগণ তোমরা অবশ্যভাবে সেটাকে নোট করে নেবে। আমাদের জন্মকুণ্ডলীতে আমি ইতিপূর্বেও তোমাদেরকে বলেছি যে এই চারমুখী রুদ্রাক্ষ মনের ওপর অত্যন্ত ভালোভাবে কাজ করে এবং আমাদের চন্দ্র ঘটিত সমস্যাগুলো থেকে আমাদেরকে মুক্ত করে। আমাদের জন্মকুণ্ডলীতে যদি শনি চন্দ্র, আমাদের জন্মকুণ্ডলীতে যদি রাহু চন্দ্র, আমাদের জন্মকুণ্ডলীতে যদি চন্দ্র এবং হচ্ছে কেতু এক ঘরে থেকে যদি বিষ যোগ বা গ্রহণ যোগ সৃষ্টি করে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে শুভ ফল প্রদান করে থাকে এই চারমুখী রুদ্রাক্ষ। এবারে আমি একটি জন্মকুণ্ডলী একটা গ্রহ সন্নিবেশ সম্পর্কে আমি তোমাদের কাছে আলোচনা করব, তোমরা অবশ্যভাবে সেটিকে নোট করে নেবে। যাদের তোমাদের 1970 নাগাদ জন্ম, তাদের জন্মকুণ্ডলীতে এই রকম গ্রহ সন্নিবেশ হওয়া স্বাভাবিক। দেখো যে এখানে এই ঘরে আছে বৃহস্পতি এবং হচ্ছে চন্দ্র, এবং তার উল্টো দিকে 1 2 3 4 5 6 7 এখানে আছে শনি। তাহলে বৃহস্পতি এবং চন্দ্র একটি শুভ যোগ, এটি হলো গজকেশরী যোগ। কিন্তু এই শনির দৃষ্টি গিয়ে চন্দ্রের ওপর পড়ে, এটা হলো চন্দ্র শনি বিষ যোগ। ফলে এই গজকেশরী যোগের সুফল থেকে সেই জাতক বা জাতিকা বঞ্চিত হবে গজকেশরী যোগ জন্মকুণ্ডলীতে থাকা সত্ত্বেও। এই ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে এই চারমুখী রুদ্রাক্ষ। এই ক্ষেত্রে কি হয় দেখো, শনি মানে হচ্ছে তৃষ্ণা, শনি মানে হচ্ছে না পাওয়ার বেদনা, আর এখানে চন্দ্র মানে হচ্ছে সজল। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের শাস্ত্রে এখানে
ব্যাখ্যা করা হয়েছে যে তৃষ্ণার্থ স্বজন। একদিকে বলা হয়েছে তৃষ্ণার্থ, অপরদিকে বলা হয়েছে স্বজন। এ কি ধরনের কথা? এর কি যুক্তি আছে? এইরকম গ্রহ সন্নিবেশ যদি আমাদের জন্মকুণ্ডলিতে হয়, তাহলে তাদের জীবন সর্বদা তৃষ্ণার্থ থাকে। আমাদের চোখ যখন কোনো কিছুকে দর্শন করবার জন্য ব্যস্ত হয়ে যায়, তুমি যখন তোমার প্রিয় জনকে দেখতে চাও আর তুমি যখন দেখতে পাও না, সেই সময় তোমার চোখ তৃষ্ণার্ত থাকে অবশ্য রূপে, আর সেই তৃষ্ণার্ত চোখ তখন সজলও থাকে, তখন তা জল দ্বারা পূর্ণ থাকে। এইরকম গ্রহ সন্নিবেশ যদি তোমার জন্মকুণ্ডলিতে থাকে ভক্তগণ, তোমরা অবশ্যভাবে তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো, তাহলে জীবনে সবকিছু না পাওয়ার জন্য তোমার জীবনে একটা তৃষ্ণা থেকে যাবে এবং তুমি সেগুলো পাবে। এই বৃহস্পতি এবং চন্দ্র গজকেশরী যোগ তোমাকে তা প্রদান করবে, কিন্তু সময় মতো নয়, সময়ের থেকে অনেক অনেক পরে। যা পাবার আনন্দ আর তোমার মধ্যে থাকবে না। যদি আমরা ছোট্ট কোনো এক্সাম্পল এখানে উপস্থাপন করি, তাহলে বলতে পারি যে এইরকম গ্রহ সন্নিবেশে তোমার ইন্টারভিউ কল লেটার এসে পৌঁছাবে ইন্টারভিউর পরে। এইরকম গ্রহ সন্নিবেশে তোমার ন্যায্য প্রাপ্তি তোমার হাতে এসে পৌঁছবে তোমার প্রিয়জনের চিকিৎসার অভাবে, দুর্ঘটনা বা মৃত্যুর পরে, যখন তোমার ক্ষেত্রে সেই অর্থটার আর কোনো দরকার নেই। যে সময় তোমার প্রিয়জন নার্সিংহোম বা হসপিটালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, তখন সেই অর্থটা তোমার কাছে দরকার ছিল, কিন্তু এ হেন গ্রহ সন্নিবেশ তা তোমাকে সময় মতো প্রাপ্ত করাবে না। এই ধরনের সমস্যাগুলো আমাদের জন্মকুণ্ডলিতে নিয়ে আসে এই ধরনের গ্রহ সন্নিবেশ। আর এক্ষেত্রে আমাদেরকে সময় মতো প্রাপ্তি, সময় মতো অর্থ, মান, যশ, সমৃদ্ধি প্রাপ্তি করিয়ে থাকে চারমুখী রুদ্রাক্ষ। তাহলে ভক্তগণ, তোমরা সেগুলো নিশ্চয়ই বুঝতে পারলে। এবারে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আমরা দেখে নেব যে টেলিফোনে কে রয়েছে। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমি শুভেন্দু রায় বলছি। কে? শুভেন্দু রায়। একটু জোরে বলুন। শুভেন্দু রায়। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার ডেট অফ বার্থ হচ্ছে 8/9/1975। 8/9/75, সময় 1:51। 1:51? হ্যাঁ, 1:52 দুপুরবেলা। দুপুরবেলা? হ্যাঁ। কোথায় জন্ম? ভাটপাড়া। ভাটপাড়া। কি জানতে চাইছেন? চাকরি বাকরি আর সময়টা কেমন, ভবিষ্যৎ জীবনটা আর কি। কিছু করেন না বর্তমানে? বর্তমানে করছি এক জায়গায়, কম্পিউটারে আর কি। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলুন। 2580 6821। 6821। হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি বলবে যে 8ই সেপ্টেম্বর। হ্যালো হ্যালো, তোমার জন্ম হলো 8ই সেপ্টেম্বর 1975। সেদিন ছিল সোমবার এবং তোমার কন্যা রাশি এবং ধনু লগ্ন। আমি যদি তোমার ছকটিকে একে এখানে উপস্থাপন করি, তুমি কি সেটি দেখে আমাকে বলতে পারবে? অবশ্যই বলতে পারবে। আমি তোমার ছকটিকে একে এখানে উপস্থাপন করছি এবং সেই সময়ের মধ্যে তুমি আমাকে বলে ফেলবে তোমার ফোন নাম্বার। বলেছেন, তুমি তোমার ফোন নাম্বার দিয়েছো। তাহলে আমি এখানে তোমার ছকটিকে একে উপস্থাপন করছি। এখানে যেটি তোমার গ্রহ সন্নিবেশ আছে, তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, আমি সে সম্পর্কে আলোচনা করছি। তার সাথে সাথে ভক্তগণ, যাদের তোমাদের কর্মজীবন সম্পর্কে প্রশ্ন আছে, তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। তাহলে তোমার এই ঘরে কি আছে? এখানে আছে বৃহস্পতি, এখানে আছে মঙ্গল এবং কেতু। কি বলো? হ্যাঁ। এবং এখানে কোনো গ্রহ নেই। না। এখানে শনি,
এখানে কোনো গ্রহ নেই, এখানে আছে বুধ এবং হচ্ছে চন্দ্র, এখানে গ্রহ নেই, এখানে রাহু, এখানে আছে লগ্ন, এখানে কোনো গ্রহ নেই, এখানে কোনো গ্রহ নেই, এখানে কোনো গ্রহ নেই। তাহলে যেটি অবস্থান রয়েছে তোমার জীবনে, যে তোমার 1975 এ জন্ম, প্রায় তুমি হচ্ছে 30 বছর বয়সে এসে পৌঁছেছো। এই মুহূর্তে তুমি একটি কম্পিউটারে কাজ করছো, কিন্তু সেটা তোমার জীবনের পক্ষে যথেষ্ট নয়, বা তুমি তোমার কর্মজীবনে ভালো উন্নতি, ভালো সফলতা, আর্থিক এবং হচ্ছে মান যশ সমৃদ্ধি তুমি পাচ্ছ না, কি তাই তো? হ্যাঁ, আগে একটা কাজ করছিলাম, সেটাকে ছেড়েছো, আবার এখন একটা করছো। ইতিপূর্বে তুমি বেশ কয়েকবার কিছু কাজ পেয়েছো এবং তুমি ছেড়েছো অবশ্য রূপেই। এবং কি জন্য তোমার এটা হচ্ছে তুমি কি সেটা জানো? না, জানি না। আর ভালো কাজ পাবো কিনা সেটাও জানি। মানে তুমি কি অনুষ্ঠান দেখো নাকি আজকেই দেখছো? রোজ দেখি, আর রোজই ট্রাই করি আমি। আর রোজ যদি দেখো তাহলে তুমি এটা বুঝতে পারছো না যে তুমি বারবার একটা করে কাজ পাচ্ছো আর ছাড়ছো কি জন্য হচ্ছে, কিন্তু কিছুতেই তুমি ভালো জব বা তুমি ভালো সফলতা পাচ্ছ না। এটা কি জন্য হচ্ছে? তুমি কি তোমার জন্মকুণ্ডলী দেখে সেটা এখনো পর্যন্ত বুঝতে পারোনি? না, এখনো বুঝতে পারোনি। ঠিক আছে, তুমি তোমার ফোন নম্বর দিয়েছো, সঙ্গে থাকো। আমি বুঝেছি আপনি এতদিন বলেছেন রাহু মঙ্গলের একটা সংযোগ। তাহলে ভক্তগণ, আমরা আবার দেখব যে গ্রহরা জীবনে কিভাবে কথা বলে ওঠে। ভক্ত আমাদেরকে তার টেলিফোন নাম্বার দিয়ে বলেছেন, আমি এর আগেও অনেকগুলো কাজ করেছি, অনেকগুলো ছেড়েছি। এই হট সিটে বসে আমার কাজ গ্রহের সত্যতাকে উপস্থাপন করা। তুমি যদি অ্যাস্ট্রোলজিকে জানো তো তুমিও বলতে পারবে যে হ্যাঁ, এই ভক্ত অনেক কাজ করেছে, অনেক কাজ ছেড়েছে। এটা কোনো ম্যাজিক নয়, এটা শুধুমাত্র একটি ক্যালকুলেশন। আর ভক্ত বলেছে যে আমি রোজ অনুষ্ঠান দেখি, কিন্তু খুব দুঃখের বিষয় ভক্ত অনুষ্ঠান দেখে, অনুষ্ঠান শোনে না। যা শুনলে তাহলে এই 30 বছর জীবনে এইভাবে কেটে যেত না। যাই হোক, আমরা আলোচনা করব। এবং আবারও বলছি ভক্তগণ, অনুষ্ঠান দেখার থেকে শোনো, যেন তোমাদের জীবনে এই রকম ছন্নছাড়া প্রভাব না আসে। তাহলে আমরা আবার দেখব যে গ্রহরা কিভাবে জীবনে কথা বলে ওঠে। কেন সে 30 বছর পর্যন্ত এখনো পর্যন্ত একটা জব করছে ছাড়ছে, করছে ছাড়ছে, কিন্তু ভালো জব আসছে না, কবে আসবে এই তার প্রশ্ন। এবং সে বর্তমানে একটি কম্পিউটার লাইনে একটি কোনো ছোটখাটো কাজ করছে। তাহলে দেখো, লগ্ন এটা এখান থেকে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6 নম্বর ঘরে মঙ্গল এবং কেতু, আর তার উল্টো দিকে রাহু। 1 2 3 4 5 6 7। আমি তোমাদেরকে বহুবার বলেছি, মঙ্গল এবং রাহু ছন্নছাড়া যোগ। একটা মালা কত সুন্দর দেখতে লাগে, আর সেই মালার সুতোটাকে যদি আমরা ছিঁড়ে দেই তো সেই মালার মধ্যে গেঁথে থাকা ফুলগুলো বিভিন্ন দিকে ছিটিয়ে পড়ে। ঠিক সেই রকম আমাদের কর্মজীবনের সুতোটা ছিঁড়ে যায় যদি এই মঙ্গল এবং রাহু এই রকম গ্রহ সন্নিবেশ হয়। তাহলে আমাদের কর্মজীবন থেকে এক একটি বছর এক একটা দিকে ছিটিয়ে পড়ে, তা কোনো দিকেই সুসজ্জিত ভাবে এগিয়ে যেতে পারে না। আর সেই জন্য ভক্ত নিজে বলেছে যে সে অনেকগুলো কাজ করেছে আর ছেড়েছে। কবে হবে? জীবনে 30টা বছর তো হয়ে গেল। আর যদি এই ছন্নছাড়া যুগের প্রতিকার না হয় তো এখনো পর্যন্ত 30 বছরে হয়নি, আর 40 বা 50 বছরেও হবে না। বড় নির্দয় আপনি দেবদাস বাবু, এমন কথা বলতে আপনার একবার খারাপ লাগলো না? জ্যোতিষ মানে আম্পায়ার। আমি তোমাদের ইতিপূর্বে বলেছি, যদি তোমার জন্মকুণ্ডলীতে 6 থাকে তো আমাকে 2 হাত তুলে 6 অবশ্যভাবে ইন্ডিকেট করতে হবে, আর যদি আউট থাকে তো অবশ্য রূপে আমাকে 1 হাত তুলেই আউট জানাতে হবে। অত্যন্ত দুঃখের বিষয়। তাহলে আমাদের মনে আরো একটা প্রশ্ন থাকছে যে দেবদাস বাবু, এত লাইন থাকতে সে ব্যক্তি কম্পিউটার লাইনে কেন গেল? এত তো লাইন রয়েছে, তার কি কারণ ভক্তগণ? তাও দেখো যে গ্রহরা জীবনে কিভাবে কথা বলে ওঠে। আমি তোমাদের বহুবার বলেছি যে কম্পিউটার
হলো টেকনিক্যাল লাইন, আর যে টেকনিক্যাল লাইন বিচার করতে হয় বুধ থেকে। আর দেখো যে লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 বুধ এখানে কিন্তু শক্তিশালী অবস্থাতে আছে, সেজন্য সে এখানে কম্পিউটার লাইনে গিয়েছে, কিন্তু সে জীবনে স্থিরতা পাচ্ছে না। অবশ্যভাবে তার জীবনে স্থিরতার জন্য ছন্নছাড়া যোগের প্রতিকার দরকার, এবং সেজন্য তুমি আর কোনো প্রকার বিলম্ব না করে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে এবং প্রোগ্রাম দেখবে না, প্রোগ্রাম শুনবে। কারণ প্রোগ্রাম এই সমস্যা এবং সমাধান দেখলে অনেক কিছু জ্যোতিষশাস্ত্রের বিষয়গুলো আপনার থেকে শেখা যায় এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, শুভেন্দুবাবু স্ক্রিনে শ্রী দেবদাসবাবুর নাম্বারে যাচ্ছে, আপনি নোট করে নিন এবং যোগাযোগ করে নিতে পারেন। আর আমরা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব বিনামূল্যে তিনি যে চশমা প্রদান করেছেন দুস্থ মানুষদের জন্য সেখানে। হ্যাঁ, আপনারা দেখলেন বিনামূল্যে তিনি চক্ষু পরীক্ষা শিবির খুলেছিলেন দুস্থ মানুষদের জন্য, এবং তার পরবর্তী পর্যায়ে তিনি সেই দুস্থ মানুষদের চোখে চশমা তুলে দিয়েছেন বিনামূল্যে। যাই হোক, সমাজসেবার এরকম নিদর্শন আপনাদের সামনে তুলে ধরব, শ্রী দেবদাসের যে যে নিদর্শনগুলো আছে। আর একটা বিষয় আমি দর্শকদের জানাচ্ছি যে আজ এখন পর্যন্ত আমরা 2টো ফোন নিয়েছি। এইমাত্র কন্ট্রোল রুম থেকে আমরা প্রথম যে কলার ছিলেন তার ফোন নাম্বারটা নিয়ে নিয়ে আমরা কন্ট্রোল রুম থেকে জেনে নিলাম যে প্রথম কলারের ফোন নাম্বার হচ্ছে 266357779। পরবর্তী কলারের নাম্বার তো নিয়েই নিয়েছি, আমাদের নাম্বারটা নেওয়া হয়েছিল না, কন্ট্রোল রুম থেকে নিয়ে নিলাম। যাই হোক, আলোচনায় ফিরে আসবো। তাহলে আমরা আলোচনা করছিলাম যে চারমুখী রুদ্রাক্ষ সম্পর্কে। এবার আমরা কিছু গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমরা জানব যে কিরকম অবস্থাতে চারমুখী রুদ্রাক্ষ আমাদেরকে শুভ ফল প্রদান করবে। তাহলে দেখো যে আমাদের যদি লগ্ন এটা হয়, তাহলে লগ্ন থেকে 1 2 3 4 এই হচ্ছে 4 নম্বর ঘর। এখানটা এই ঘরটা হলো মেষ, এখানে যদি থাকে রবি, তা রবি এখানে শক্তিশালী, এবং 1 2 3 4 5 এই ঘরে যদি থাকে শুক্র এবং চন্দ্র, শুক্র এটি নিজের ঘর এবং চন্দ্রের এটি অত্যন্ত শক্তিশালী স্থান, চন্দ্র এই ঘরে অত্যন্ত শক্তিশালী। তাহলে কি হলো, শুক্র এবং চন্দ্র ফেমাস যোগ, এটা তার মধ্যে হচ্ছে প্রতিভা, আর সেই প্রতিভা খুব শীঘ্রই কিন্তু বাস্তবায়িত হয়ে যাবে যেহেতু রবি এখানে অত্যন্ত শক্তিশালী। বা যদি এমনও আমাদের জন্মকুণ্ডলী হয়, এখানে যদি রবি না থেকে যদি এই ঘরে মঙ্গল থাকে, কারণ এটি হলো মঙ্গলের নিজের ঘর, এটি হলো মঙ্গলের নিজের ঘর, তাহলে এই যে শুক্র চন্দ্রের যে প্রতিভা তা বাস্তবায়িত হয়ে যাবে। অর্থাৎ যদি এমন কোন জায়গাতে খনি আবিষ্কৃত হয় যেখান থেকে সেই সম্পদকে উত্থিত করা অত্যন্ত সোজা। এবারে যদি সাগরের নিচে আমরা কোনো কয়লার খনির সন্ধান পাই, যদি আমরা সেরকম কোনো দুর্গম স্থানে যদি আমরা কোনো পেট্রোলের খনির সন্ধান পাই, তাহলে কিন্তু সেটাকে উত্থিত করা আমাদের পক্ষে অনেক বেশি সমস্যাদায়ক হয়ে দাঁড়ায়। আর সেই সমস্যা আমাদের জন্মকুণ্ডলীতে কিভাবে সৃষ্টি হবে, যে তোমার ছেলে বা মেয়ের মধ্যে এই যে গুণ বা প্রতিভা লুকিয়ে আছে তা কিন্তু বাস্তবায়িত হতে পারবে না যদি এই ঘরে শনি থেকে যায়। যদি এই ঘরে, আমি এবারে তোমাদের কাছে ছবির মাধ্যমে উপস্থাপন করছি, তাহলে সেটাকে বুঝে নিতে তোমাদের আরো বেশি সুবিধা হবে। শনি এইখানে হলো শক্তিশালী, এখানে হলো দুর্বল। আর যদি তোমার এইরকম 4th হাউসে নিচস্থ শনি থাকে, তাহলে কিন্তু 5th হাউসে সুপ্ত অবস্থাতে লুকিয়ে থাকা প্রতিভা তোমার ছেলে বা মেয়ের ক্ষেত্রে বাস্তবায়িত হতে পারবে না। বা যদি এখানে রাহু থাকে, কারণ মঙ্গলের ঘরে রাহু হলো অশুভ, মঙ্গলের সাথে রাহুর হলো শত্রুতার সম্পর্ক, তাহলে যদি এইরকম যদি গ্রহ সন্নিবেশ হয়, তাহলে দেখবে যে তার কিন্তু মার্কশিট ভালো হবে না। তার মধ্যে লুকিয়ে থাকা গুণ বা প্রতিভা কিন্তু প্রতিকূল 4th হাউসের জন্য, তা বই প্রকাশ হতে পারবে না। আর এই মতো অবস্থায় যে কোনো প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে তোমার মধ্যে বা তোমার ছেলে বা মেয়ের মধ্যে
সুপ্ত গুণ বা প্রতিভাকে বাস্তবায়িত করিয়ে থাকে এই চারমুখী রুদ্রাক্ষ। আমরা জানবো আরো অনেক কিছু সম্পর্কে। আজকে আমাদের হাতে সময় নেই, আগামী দিন আবার আমরা জানবো। হ্যাঁ, আমাদের সময় একদম শেষ লগ্নে চলে এসেছে। আপনার অনুষ্ঠান সত্যি আমার মনে হয় না যে শেষ করে অনেক কিছু জানা যায় এবং দর্শকরাও অনেক কিছু নোট করে নিতে পারেন। যাই হোক, আপনারা শ্রী দেবদাসের সাথে কিভাবে যোগাযোগ করবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, আপনারা নোট করে নিন। 130 নেহেরু নগর, মাহেশ, রামপুর, হুগলি, বাস স্টপ মাসির বাড়ি, ভাতৃসংঘ ক্লাবের পাশে। মাসির বাড়ি বাস স্টপে এসে 130 নেহেরু নগর ভাতৃসংঘ ক্লাবের পাশে তার নিজস্ব চেম্বার এবং নিজস্ব বাড়ি। এছাড়া উত্তর কলকাতায় তার একটি বাড়ি আছে, উত্তর কলকাতায় তার একটি চেম্বার আছে শ্যামবাজারের জুপিটার। 182A আচার্য প্রফুল্ল চন্দ্র রোড, পরিয়াপুকুর বাস স্টপ, টকিস হাউস সিনেমা কম্পাউন্ড। এছাড়া পাবেন সল্ট লেকে গুড লাক পয়েন্টে এই এ ফর অ্যাপেল, ই ফর ইগল, এই 497 কোয়ালিটি মোড়, বাস স্টপ কোয়ালিটি, সেক্টর 1, সল্ট লেক, ক্যালকাটা 64। এটি হচ্ছে এই মার্কেটের দিকে ঢুকতে ডান দিকের প্রথম রাস্তায়। এছাড়া পাবেন ক্যালকাটা ফরচুন গার্ড, 289 মধুসূদন ব্যানার্জি রোড, সিদ্ধেশ্বরী বাজার, বিরাটি মোড়, কলকাতা 51। এটি হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের উল্টো দিকে বিরাটি মোড় এবং বিরাটি স্টেশনের মধ্যবর্তী স্থানে। এই সমস্ত জায়গায় ফোন করবেন 26624721 অথবা 9830156738। অপরটি হচ্ছে 9830337247। এছাড়া স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, আপনারা নোট করে নেবেন এবং অবশ্যই অপেক্ষা করবেন। আপনাদের তরফ থেকে আমাদের তরফ থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি, আগামী বৃহস্পতিবার অবশ্যই আসবেন। এবং আমি তোমাদের কাছে শতভিসা নক্ষত্রে কতগুলি নক্ষত্র রয়েছে যে প্রশ্ন রেখেছিলাম তার বহু সঠিক উত্তর আমার কাছে পৌঁছেছে। আমি আগামী মঙ্গলবার সিটিভিএন 1-এ এবং আগামী বৃহস্পতিবার এটিএন কলকাতায় সেই সমস্ত বিজয়ীদের নাম ঘোষণা করব। অবশ্যই তারাও অপেক্ষা থাকবেন, যারা পেয়েছেন লাকি পার্সন তারা। আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আপনি ভালো থাকুন এবং উত্তর জ্যোতিষশাস্ত্রের এই যে জ্ঞান মানুষের মনে ছড়িয়ে দিন এবং তারা জ্ঞান বৃদ্ধি করুক। যাই হোক, আমরা শেষ করছি সমস্যা এবং সমাধান। আপনারা ভালো থাকুন, অপেক্ষা করুন বৃহস্পতিবারের জন্য ঠিক 10টা 5-এ। শুভরাত্রি, নমস্কার। শুভরাত্রি।